আজকের পর্বে আমরা দেখব কিভাবে স্মৃতির রং, শিল্পের ভাষা আর সীমাবদ্ধতার মাঝেও বিস্ময় তৈরি করা যায়। অনির্বাণ পাল শুধু একজন অ্যানিমেশন ফিল্ম মেকার নন, তিনি একজন স্টোরি টেলার, যিনি নিঃশব্দে আবেগ ছড়িয়ে দেন প্রতিটি ফ্রেমে। দেবী হোক, বাসা অথবা মাঙ্কি অ্যান্ড ডেমন, তার কাজ আমাদের মনে করিয়ে দেয় ভালো গল্পের জন্য বড় বাজেট নয়, দরকার শুধু ভালোবাসা আর নিষ্ঠা। পশ্চিম মেদিনীপুরের মাটিতে জন্ম, হাওড়াতে বড় হওয়া, প্রতিটি ফ্রেম তার ক্যানভাস, আর সেই ক্যানভাসে গল্প বলা যার নেশা। জোয়েট্রপ অ্যানিমেশন স্টুডিওর সহ প্রতিষ্ঠাতা, আন্তর্জাতিক মঞ্চে প্রশংসিত, আর আগামী দিনে পূর্ণ দৈর্ঘ্য অ্যানিমেটেড ফিল্ম তৈরির স্বপ্ন পথে এগিয়ে চলা তিনি অনির্বাণ পাল, যার সাথে আলোচনা করতে যাচ্ছি। তার আগে একটি শর্ট ফিল্মের ঝলক দেখে নিন। দাদা, বাড়ি যাবি না? না। নমস্কার অনির্বাণ। নমস্কার। দ্য ডিজাইন পডকাস্টে তোমাকে অনেক অনেক স্বাগত। থ্যাংক ইউ। প্রথম যখন ইউটিউবে আমি ট্রেলার দেখলাম একটা অ্যানিমেশনের শর্ট ফিল্মের, হঠাৎ করে আমার কাছে ফিরে এলো। তো দেখে আমি ভাবতে বাধ্য হলাম যে এখনকার দিনে এরকম কাজ কিভাবে সম্ভব আর কিভাবে এটা করা। এটা আমার মানে যখন দেখলাম তার থেকে রেস ছিল প্রায় 3 দিন 4 দিন ছিল, ঠিক আছে। যত দেখছিলাম তত ওই গল্পগুলোকে নিজে আমি রিলেট করতে পারছিলাম, যেহেতু আমি ওই 90 দশকের ছেলে। পুরো গল্পগুলো নিজের মনে হচ্ছিল যে আমি কোথাও এটা ফিল করেছি। প্রথম কথা, কংগ্রাচুলেশনস, তোমার ভাষা ফিল্ম প্রচুর প্রাইজ তো পেয়েছে। তার সাথে সাথে দর্শকের সব থেকে যেটা ইম্পর্টেন্ট, দর্শক অনেক বেশি এটাকে ভালোবেসে ফেলেছে। তোমার কেমন লাগছে এত ভালো রেসপন্স পেয়ে ব্যক্তিগতভাবে? আগে রেসপন্সটাই জানি, তোমার কেমন ভালো লাগছে? ভালো তো খুবই লাগছে, কারণ ম্যাক্সিমাম পজিটিভ কমেন্টই এসছে, প্লাস প্রচণ্ড ইন্সপায়ারিং আর কি। প্রচুর ক্রিয়েটিভ, অনেকটা লিখেছে দেখলাম লোকে, টাইম নিয়ে সময় নিয়ে অনেক বড় বড় লিখেছে আর কি। নিজেদের ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করেছে, যে ছোটোবেলায় এরকম করতাম ওই করতাম, মানে রিলেট করেছে বেসিক্যালি, যেটা উদ্দেশ্যও ছিল মুভিটা বানানো, যে মানুষজন কানেক্ট করুক আর কি মুভিটার সাথে। আমি অ্যাকচুয়ালি একটা ফিল অ্যানিমেট করার চেষ্টা করেছিলাম রাদার দ্যান অ্যানিমেটিং এ স্টোরি। তো একটা ফিল অ্যানিমেট করা, এবং সেটা লোকে দেখি কানেক্ট করেছে। মানে ম্যাক্সিমামই লোকে লিখেছে যে সবাই ছোটবেলার বলেছে, সবাই পজিটিভ বলেছে, আর মানে এমন কেউ বলেনি দারুণ লাগলো, এরকম কেউ বলেনি। ঠিক সবাই অন্য কিছু লিখেছে, যে সত্যি অ্যাপ্রিসিয়েট, এটা করার মতনই একটা স্টোরি ছিল, গল্প ছিল, অ্যানিমেশন ছিল, প্রত্যেকটা জিনিস ছিল। ঠিক। তো এটা বানাতে কত টাইম লেগেছে, আর এর পুরো হিস্ট্রিটা যদি আমাদেরকে শেয়ার করো। এটা স্টার্ট করেছিলাম বেসিক্যালি লকডাউনে। তো একটা মেনলি নিজের স্কিল ডেভেলপমেন্ট করার জন্য এটা স্টার্ট করা। কোনো শর্ট ফিল্ম বানাবো বা করা ওই হিসাবে প্ল্যান ছিল না। ইনিশিয়ালি প্ল্যান ছিল একটা 2-3 মিনিট বা ম্যাক্সিমাম 5 মিনিটের একটা শর্ট একটা বানাবো আর কি। তো আস্তে আস্তে স্টোরিটা ইভলভ হতে থাকে, হতে হতে ওটা 21 মিনিটে গিয়ে দাঁড়িয়েছে। তো টোটাল এটা শেষ করতে আমার লাগলো 3.5 বছরের মতন। 3.5 বছর কারণ লেগেছে, কারণ আমি এটা একাই করেছি, মিউজিকটা বাদ দিয়ে, ভয়েসটা সাউন্ডটা বাদ দিয়ে বেসিক্যালি। একা অ্যানিমেট করতে যেই সব চ্যালেঞ্জেসগুলো আছে সেগুলো ফেস তো করেইছি, মানে
সব কিছু যেহেতু স্ক্র্যাচ থেকে নিজেকেই করতে হয়েছে, মানে ব্যাকগ্রাউন্ডস হোক, স্ক্রিপ্ট লেভেল হোক, একদম আপ টু অ্যানিমেশন টু পম্পার। তো হ্যাঁ, এটা একটা লার্নিং এক্সপিরিয়েন্স হিসেবে স্টার্ট করেছিলাম। আমি ভাবতে পারিনি যে এতটা রেসপন্স বা এতটা কোনো জায়গায় সিলেক্ট হবে বা সামথিং। এই যে পুরো গল্পের যে প্রেক্ষাপট দেখতে পাই, রাইট, এই প্রেক্ষাপট কোথা থেকে তুমি ইন্সপায়ার্ড হয়েছো? এই জায়গাটা, এই গল্পগুলো, দু ভাইয়ের গল্পগুলো কোথা থেকে তুমি ইন্সপায়ার্ড হয়েছো? ইন্সপিরেশন বলতে মেনলি ছোটোবেলায়, আমার ছোটোবেলার অনেকটা সময় কেটেছে মামা বাড়িতে। গরমের ছুটি হোক বা এমনি যে কোনো ছুটি হোক, ওখানেই যেতাম। ওখানে বলতে কোথায়? পশ্চিম মেদিনীপুরে একটা গ্রাম আছে, ছোট গ্রাম একটা, খয়রুল্লাহ চক বলে। কি নাম? খয়রুল্লাহ চক। খয়রুল্লাহ চক। হ্যাঁ, এটা খুব সুন্দর লোকেশন, মানে ঠিক বাড়িটা যেখান থেকে, তার পেছন থেকে জঙ্গল শুরু হয়েছে আর কি, শালবন বেসিক্যালি। শালবনের ভেতরে মন্দির আছে একটা, বিভিন্ন ট্রাইবালদের বিভিন্ন রকম ফেস্টিভ্যালস হয়, খুব কালারফুল ব্যাপারটা আর কি। আর ল্যান্ডস্কেপগুলো মানে ওইখান থেকে ইন্সপায়ার্ড হওয়া বেসিক্যালি। হ্যাঁ, তো আমি আর আমার একটা মামাতো দাদা আছে, আমরা দুজনেই বেসিক্যালি ঘুরে বেড়াতাম। এক্স্যাক্টলি ওই স্টোরিটা নয়, কিন্তু কাইন্ড অফ আর কি, ওটা থেকে একটু ফ্যান্টাসি মেমোরি থেকে নিয়ে হ্যাঁ, ওইটাই জাস্ট, মানে আমার উদ্দেশ্যটা ছিল যে ছোটবেলাতে নিজে যাতে ফেরত যাই। তো ওই উদ্দেশ্যটাতে দেখি বাকিরাও রিলেট করতে পারছে আর কি। আর স্ক্রিন প্লেটা ভাবনাটা কিভাবে হলো? স্ক্রিন প্লেটা না অ্যাকচুয়ালি গ্র্যাজুয়ালি হয়েছে। আমি তোমাকে বললাম যেরকম ওই ইনিশিয়ালি প্ল্যান ছিল যে 5 মিনিটের মতন একটা মানে তুমি স্ক্রিন প্লে এর আগে কখনো করেছো? না, ফার্স্ট টাইম। কিন্তু মানে এই স্ক্রিন প্লে আমরা যখন আমি কিছু লিখিও নি ইনফ্যাক্ট। হ্যাঁ, মানে ভাবনার বাইরে আমরা যখন দেখছি এটা, আমরা ভাবতে পারছি না যে এরপরে এই দৃশ্যটা থাকবে। মানে খুবই সুন্দর, মানে এরকম কোনো ভাবনা ছিল না। না, পুরোটাই গ্র্যাজুয়ালি। জেনারেলি অ্যানিমেশনের লোকে স্টোরি বোর্ডও করে, স্টোরি বোর্ড অ্যানিমেটিক বানায়। আমি অ্যাকচুয়ালি বানাইনি কিছু, মানে একটা সিকোয়েন্স শেষ করছিলাম, মাথায় ছিল একটা স্টোরি, একটা সিকোয়েন্স শেষ করছিলাম, সেটা শেষ করার পর জেনারেলি নর্মাল কিছু স্ক্রিবল করে ওটাই স্টোরি বোর্ড আর কি, ওই হিসাবেই স্ট্রেট অ্যাহেড টাইপের করে গেছি আর কি। তেমন কিছু প্রি প্ল্যান্ড কিছু নেই, ইভেন স্ক্রিপ্টও ছিল না কিছু, জাস্ট লিখে মানে করে গেছি। টোটাল 20 মিনিটের সিনেমা, 21 মিনিটের, 21 মিনিট 12 সেকেন্ড টু বি এক্সাক্ট। 21 মিনিট 12 সেকেন্ডের সিনেমা একজন মানুষ নিজে তৈরি করছে। এটার জন্য কত সময় তোমাকে এখানে দিতে হয়েছে, কত ঘন্টা করে দিতে হলো যে তবে এটা দাঁড়ালো? মানে আমরা আমাদের দেখে মাথা খারাপ হয়ে যাচ্ছে, তোমার বানাতে কতটা মাথা খারাপ হয়েছিল? ওই মাথাটা ঠিক রাখাটাই মেন চ্যালেঞ্জ আর কি গোটা শর্ট ফিল্মের মধ্যে। কারণ এত বছর ধরে একই জিনিস বারবার একই জিনিস দেখেই যাচ্ছি, সেই একটা আসে মাঝে মাঝে মনে হয় যে ছেড়ে দিয়ে আর করবো না, কিন্তু নিজেকে ইন্সপায়ার করতাম যে এতটা করে ফেলেছি আর একটু করি, না হলে এই পুরো কাজটা ওয়েস্ট হয়ে যাবে, এরকম টাইপের করে করতাম বেসিক্যালি। আর হ্যাঁ, চ্যালেঞ্জিং তো অবশ্যই, কারণ নিজে সব এতগুলো ডিপার্টমেন্টগুলোকে হ্যান্ডেল করাটা খুব টাফ বেসিক্যালি। আর প্রচুর তো মানে স্টোরি বোর্ডে তো প্রচুর রয়েছে, মানে আলাদা আলাদা সিনকে ড্রয়িং করা বা সেটাকে অ্যানিমেট করা, এই তো পুরোটা একাই তো করতে হচ্ছে। পুরোটা একা করতে হচ্ছে, প্লাস মেন সবথেকে অ্যানিমেশনটা দেখো আমি করি, অ্যানিমেশনটা আমি অনেক বছর ধরে করে আসছি, ওটা আমার মোটামুটি পারি আমি করতে। আমার সব থেকে চ্যালেঞ্জের পার্ট ছিল হলো ব্যাকগ্রাউন্ড ডিজাইনগুলো, ঠিক আছে? এবার ব্যাকগ্রাউন্ডটা অতটা ভালো আমি পারতাম না, এখনও পারি না। মানে অনেক বছর, এই ফিল্মটা স্টার্ট করার আগে অনেক বছর ধরে আমি শুধু ব্যাকগ্রাউন্ডই করে গেছি আর কি, জাস্ট টু স্কিলটাকে একটু এনহ্যান্স করার জন্য। এই মুভিটাতে ওইটা কাজে লেগেছে বেসিক্যালি। আর মেন ওইটাই টাফ ছিল, কারণ প্রত্যেকটা শর্টে আমি ব্যাকগ্রাউন্ড ড্র করেছি। অনেকে কি করে, ওই একটা বড় ব্যাকগ্রাউন্ড এঁকে নেয় ধরো, ওইটারই একটা পার্ট ইউজ করে বেসিক্যালি। আমি ওটা করিনি, আমি প্রত্যেকটা শর্টের জন্য ইন্ডিভিজুয়াল ব্যাকগ্রাউন্ড রেখেছি। তাতে কি হয়, ওই প্রপার লেন্সিংগুলো, মানে যেগুলো হয় ফিল্মের ইয়েতে, প্রপার ক্যামেরা অ্যাঙ্গেলের জন্য যে পার্সপেক্টিভগুলো লাগে প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ডে, সেইটা যাতে ঠিকঠাক থাকে আর কি, সেইভাবে হ্যাঁ পার ব্যাকগ্রাউন্ড ড্র করা, পার শর্টের জন্য। মানে খুবই সুন্দর তার রেজাল্ট যেটা বেরিয়েছে, অপূর্ব প্রতিটা ফ্রেম। মানে আমি জানি না ঠিক বলবো কি ভুল বলবো, মনে হচ্ছিল যেন আমরা সত্যজিৎ রায়ের কোনো একটা ফিল্ম দেখছি, কিন্তু এটা যে সত্যজিৎ রায়ের ফিল্ম নয়, এটা পশ্চিম মেদিনীপুরের একটা জায়গার, এটা আমরা এখন এসে বুঝতে পারছি। ঠিক আছে, আরেকটা আমাকে বলতেই হয়, মিউজিকটা কিভাবে হয়েছে? মিউজিকটা অপূর্ব মিউজিক হয়েছে। এটা কে করলো? এটা করেছে হলো বাংলাদেশের একজন শিল্পী, ওর নাম হলো ঐশ্বর্য মল্লিক। প্রচণ্ড ট্যালেন্টেড একটা লোক, মানে ও মিউজিক করে, গান লেখে, কবিতা লেখে, মানে অদ্ভুত ক্রিয়েটিভ আর কি। তো এই ধরনের মানে প্রোডিউস করা যায় না, এত সুন্দর। সব মিউজিক ইনস্ট্রুমেন্ট মোটামুটি সবই পারে বাজাতে আর কি, প্রচণ্ড ট্যালেন্টেড। এবার
ওর সাথে কানেক্ট হয় বেসিক্যালি আমার একটা বন্ধুর থ্রু দিয়ে। ও একজন অ্যানিমেটর, তো ওর কিছু ভিডিওতে কাজ করেছিল বেসিক্যালি। তো আমি ওকে বলি যে দেখ এরকম একটা মুভি বানাচ্ছি, তো আমার একটু এমন মিউজিশিয়ান লাগবে বা মিউজিক ডিরেক্টর লাগবে যে একটু ক্লোজ টু দ্য সয়েল, মানে একটু মাটির মতন মিউজিক বানায় আর কি বেসিক্যালি, আমাদের ফোক ইনস্ট্রুমেন্টগুলো যারা ইউজ করে আর কি। তো ও বললো যে এরকম একটা লোক আছে। তো তখন ঐশ্বর্যর সাথে আমার কানেকশন হয় থ্রু ফেসবুকই হয়, প্লাস এমনি তোমার কথাতেও হয়েছে। তখন ওকে আমি ফিল্মটা পাঠাই, ও দেখে প্রচন্ড ইন্টারেস্টেড হয় আর কি, বলে না আমি এটা কাজটা করবো দাদা। আচ্ছা, তাহলে ভয়েস ওভার যে পার্টটা রয়েছে সেটা কিভাবে হয়েছে আর কে আসে এর মধ্যে? ভয়েস ওভারে মেনলি আমার ছেলেকে দিয়ে দেওয়া না। ফিল্মটা যখন স্টার্ট করি তখন ওর বয়স, ওর নাম কি? ওর নাম হলো অভিজ্ঞান পাল। ভয়েস ওভার আর্টিস্ট অভিজ্ঞান পাল। হ্যাঁ, ভয়েস ওভার আর্টিস্ট অভিজ্ঞান পাল। যখন মুভিটা স্টার্ট হয় ওর বয়স ছিল হলো 6 বছর, ঠিক আছে। এবার মুভিটা স্টার্ট করার আগে একটা স্ক্র্যাচ ভয়েস ওভার একটা রেকর্ড করেছিলাম, তখন একটু আদো গলা ছিল আর কি। এবার মুভিটা শেষ হওয়ার সময় যখন ওর তখন প্রায় 9.5-10 বছর বয়স হয়েছে আর কি, যেহেতু 3.5-4 বছর লেগেছে। এবার ওর ভয়েসটা গেছে চেঞ্জ হয়ে। এবার ফাইনাল ভয়েসটা যখন দিতে যাচ্ছি তখন দেখি আগের ভয়েসটার সাথে এই ভয়েসটার কোনো ম্যাচ নেই, ম্যাচ করাতে পারছি না। তখন ডিসাইড করি যে ছোট ভাইটার গলাটা ওই পুরোনো ভয়েসটা রাখি, আর বড় বয়সের গলাটাই এখনকার এই গলাটা রাখি আর কি। তো সম্পূর্ণটা ওই দিয়েছে আর কি ভয়েস। বাবা, ওকে দিয়ে রেকর্ড করানোটা মানে খুবই প্রবলেমেটিক। সবসময় আমি রেকর্ডারটা অন করে ঘুরে বেড়াতাম। একটা আমি কথা বলতে চাইছি যে এই যে বাসার যে গল্প, বাসার গল্প বলছি, ঠিক আছে, দু ভাইয়ের গল্প বলছি না, বাসার যে গল্প, শেষে যে কনক্লুশনটা আসছে, পাখি বাসা, এইগুলো কিভাবে তোমার ভাবনাতে এলো যে পাখির বাসা দিয়ে দু ভাইকে এই স্টোরিটা কিভাবে ডেভেলপ করলে তুমি? ইনিশিয়ালি যেটা প্ল্যান ছিল যে এমনি কিছু নস্টালজিক টাইপের একটা অ্যানিমেট করবো, তারপর ওটা আস্তে আস্তে একটা কনসেপ্ট এলো মাথায় যে নেচার এগেনস্ট হিউম্যান যদি করি আর কি, যেরকম আমরা নেচারটাকে ধ্বংস করছি তার রিপারকাশন একটা আসে আর কি আমাদের। তো আমি ওইটাকেই থ্রু বাচ্চাদের অ্যাঙ্গেল দিয়ে একটু দেখানোর চেষ্টা করেছি। আমরা ছোটবেলায় যেরকম ধরো পোকামাকড় মারতাম, ফড়িং ধরতাম, পাখি মারতাম, হোয়াটএভার, একটু গ্রামের দিকে যারা তারা বেশি করেছে। এবং সেটার পরে একটা ড্রিম সিকোয়েন্স আসে যে কি হতে পারে আর কি। এটা ওরকম দেখানো হয়নি যে নেচার মানে কিভাবে হবে, কিন্তু ওরা যে জিনিসটা সারাদিন ধরে করেছে বা করেছে সেইটারই একটা ড্রিমে দেখে আর কি। তো সেটার পরে ওরা নিজেকে কিভাবে ডেভেলপ করলো, মানে শিখলো আর কি জিনিসটা থেকে, নিজেদের ভুলটা থেকে কি করে বেরিয়ে এলো, রিয়েলাইজ করলো বেসিক্যালি। তো এই টাইপেরই কনসেপ্ট ছিল। ভাই স্বপ্ন দেখেছিল। ভাই স্বপ্ন দেখেছিল। স্বপ্ন তো ভাই দেখছে। স্বপ্নটা অ্যাকচুয়ালি দাদাও দেখেছিল। হ্যাঁ, সেটাই। ওইটা দাদাটা যেহেতু পরে চলে গেছিল না, বাইক খুঁজছিল যে, ওটা সাসপেন্সে ছিল, মানে সবকিছু ডাইরেক্ট বলে দিইনি, একটু ভাবার জন্য জায়গাও রেখেছিলাম। স্বপ্নটা ও দেখেছিল, নালে ও হঠাৎ গিয়ে ওখানে, আমি ওটাই ভাবলাম তাহলে ওটা কেন হলো, কিন্তু যে এন্ডিংটা ছিল অসাধারণ ছিল। থ্যাংক ইউ। এবার তোমার ছোটবেলাকার কথায় আসি। প্রথম তুমি কোন কার্টুন বা কোন ক্যারেক্টার প্রথম আঁকতে শিখলে, তার কি কোনো কিছু মনে আছে এখনো মাথার মধ্যে? আমি দেখো ছোটবেলায় মানে ছবিই আঁকতাম বেসিক্যালি, কারণ আমাদের ওই সময় তো বেশ কিছু টাইম অবধি টেলিভিশনও ছিল না বেসিক্যালি। তো সারাদিন ছবিই আঁকতাম। তারপর মাথায় ঢুকলো কমিক্স আর কি, প্রচণ্ড কমিক্স পড়তাম, ইনফ্যাক্ট বানাতামও কমিক্স, নিজের ছোট ছোট গল্প দিয়ে, ভুলভাল আর কি, তো নিজেও বানাতাম। তারপর যখন দূরদর্শনে কার্টুন শুরু হলো, যে বিদেশি কার্টুনগুলোই হতো, ব্যাটম্যান দি অ্যানিমেটেড সিরিজ, তারপর ডাকটেলস, এইসব, ওগুলো দেখে মোটামুটি মানে অবাক তো হয়েইছিলাম। যে সব থেকে বেশি অবাক হয়েছিলাম যে এটা তৈরিটা কি করে হয় বেসিক্যালি। আইডিয়া তো ছিল না ছোটবেলায়, পরে জানলাম যে এটার পিছনে ড্রয়িংই আছে, যেটা আমার করতে ভালো লাগে। তো তখনই ছিল যে এটাই করবো, অন্য কিছু করবো না। ড্রয়িং থেকে অ্যানিমেশনে আসে। আর আমাদের দ্য ডিজাইন পডকাস্টে এটাই আমাদের মানে লক্ষ্য, যে একটা ছেলে যখন ড্রয়িং করছে সে জানতোই না টিভি দেখেছে কিভাবে এটা তৈরি হচ্ছে, আমরা যাতে সহজভাবে বোঝাতে পারি যে প্রসেসটা কি, একদম এক্সপিরিয়েন্স যে মানুষ ফিল্ডে থাকছে তার কাছ থেকে সরাসরি, এটা আমাদের অ্যাকচুয়ালি উদ্দেশ্য। তাই আজকে আমরা অনির্বাণকে এখানে আনতে পেরেছি। আর আপনাদের হয়তো কেউ যদি এটা শিখে নিজের মতন করে তৈরি করতে পারেন, তাহলে আমাদের এটা সার্থক মনে করবো নিজেরা। বর্তমানে এখন একটা ট্রেন্ড চলছে স্টুডিও গিবলি,
মিয়াজাকি, ঠিক আছে, তারা আমরা চট করে এআইতে একটা একটা প্রম্পট দিলাম, সঙ্গে সঙ্গে আমার ছবিকে দিল জেনারেট করে। তো তুমি এই যে পুরো প্রসেসটাতে তোমার কি মনে হয় যে এটা কতটা ঠিক? টেকনোলজি যেটাই হচ্ছে সেটা ঠিকই হচ্ছে, বা একজন অ্যানিমেটর হয়ে তোমার কতটা এটা থ্রেট মনে হচ্ছে বা কি? থ্রেট দেখো সেই অর্থে আছে, আবার নেইও। ইনফ্যাক্ট আছে, মানে কিছু ডিপার্টমেন্টের কাজ একটু কমবে এআই এর জন্য, কিন্তু এআইতে যেটা প্রবলেম হলো হিউম্যান ইমোশনস আর কি। মানে যেটা ধরো একটা মানুষ, আমরা ধরো অ্যানিমেটার তো একটা টার্ম, আমরা বেসিক্যালি অ্যাক্টর, মানে যেরকম লাইভ অ্যাকশনে অ্যাক্টিং করে লোকে, আমরা থ্রু একটা ক্যারেক্টার দিয়ে আমরা অ্যানিমেটটা করি। তো ওই ইমোশনটা এআইতে আনাটা একটু একটু না, আমার মনে হয় আই গেস পারবে না করতে। হ্যাঁ, মানে আমার আমার ব্যক্তিগত ধারণা, আমি জানি না ফিউচারে কি আসবে, কখনোই এআই ভাষা তৈরি করতে পারে না। এটা কিন্তু আমি আমার ক্ষেত্রে বলছি, ঠিক আছে? হ্যাঁ, তো মেবি। আর গিবলি যেটা বলছো, এটা তো এটা ট্রেন্ড একটা, এখন দেখো কমে গেছে, এটা মাঝে মধ্যে আসে। একদিকে ভালো হয়েছে, আমি নেগেটিভ দিকটা ধরছি না, একদিকে ভালো হয়েছে যে স্টুডিও গিবলি ওয়ার্ল্ডের সব থেকে ক্রিয়েটিভ স্টুডিও, ঠিক আছে, ওয়ান অফ দ্য আর কি। তো তাদের নাম ঘরে ঘরে পৌঁছেছে এইটার জন্য। কে মিয়াজাকিকে চিনলো বা টাকাহাটাকে চিনলো বা সুজুকিকে চিনলো সেটা কথা না, মেন হলো স্টুডিওটা তো চিনলো, তাদের থ্রু দিয়ে হয়তো কিছু দর্শক তাদের বেড়েছে। আমাদের ইন্ডিয়াতে এখনো অবধি গিবলিটা অতটা পপুলার নয়, এইটা থ্রু দিয়ে যদি পপুলার হয় তাহলে ভালো জিনিস, ঠিকই আছে। স্টুডিও গিবলি মানে মিয়াজাকির কাজ তুমি এমনি ভালোবাসো? ভালোবাসি মানে আমি কাইন্ড অফ ভক্ত আর কি যাকে বলে। হ্যাঁ, আমার কিছু লোক আছে, মানে কিছু 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 লোক আছে আর কি, যেরকম সত্যজিৎ রায় তো আছেই অবশ্যই, হায়াও মিয়াজাকি। স্টুডিও গিবলিতে আরেকটা ডিরেক্টর আছে ইসাও টাকাহাটা বলে, ঠিক আছে, উনি তো মানে এদের কাজ দেখে পাগল পুরো হয়ে, মানে এদের কাজ দেখেই বড় হয়েছি এবং প্রচন্ড ইন্সপায়ার্ড এদের থেকে। মিয়াজাকি না সত্যজিৎ রায়, কে বেশি ইনফ্লুয়েন্সিং তোমার মধ্যে? দুজন। তোমার না, দুজন। একজনকে যদি এগিয়ে রাখতে হয়? একজন এগাতে পারবো না, কারণ দুজনেই সেম। উনি শুধু অ্যানিমেশনে, ইনি লাইভ অ্যাকশনে আর কি। তবে আমার মনে হয় সত্যজিৎ রায় যদি বেঁচে থাকতেন, লাইভ অ্যানিমেশনে উনি করতেন, কারণ এই মিডিয়ামটা ওনার জন্যই একদম। উনি যেরকম যে ধরনের শিল্পী, তো উনি অ্যানিমেশনটা করতেন কিছু না কিছুই আর কি। তো এনাকে আলাদা করতে পারবো না আর কি, বেসিক্যালি দুজনেই একই সেম। তোমার নতুন একটা এক্সপেরিমেন্টাল গ্যাগ স্টাইলের আমি দেখছি যে কিছু ওই মাঙ্কি অ্যান্ড ডেমনের সিরিজ আসছে কিনা জানি না, আমি একটা ভিডিও দেখলাম, অসম্ভব সুন্দর আর ফানি হয়েছে। এটা অ্যাকচুয়ালি কি আইডিয়াটা কি এটা? আইডিয়াটা কিছুই না, মানে তোমার একটা স্কেচ করছিলাম বসে বসে, রাবণ আর হনুমানের একটা, কিছুদিন আগে লক্ষণে শক্তিশাল পড়েছিলাম, তো তারপর হঠাৎ করে মাথায় এলো একটা বায়না, হঠাৎ করে মাথায় এলো একটা যদি ছোট গ্যাগ সিরিজ হয় দুটো ক্যারেক্টারকে নিয়ে, রাবণ থাকবে হনুমান থাকবে, কিন্তু এক্স্যাক্টলি ওদের ওই ক্যারেক্টারগুলোকে ইউজ না করে পার্সোনালিটিগুলোকে ইউজ করেছি। এদের মধ্যে একটা ফানি কিছু যদি করা যায়, তো ওই আর কি ছোট ছোট কিছু গ্যাগ সিরিজের মতন একটা প্ল্যান আছে। ইনিশিয়ালি একটা এপিসোডই করতে পেরেছি। কত সময় লাগছে তাও মোটামুটি এটা টাইম দেখো, আমি আফটার অফিস কাজ করি বেসিক্যালি আর কি, বাড়িতে এসে কাজ করি, মাঝে মধ্যে অফিসেও করি। ঠিক না, এগুলো কি বাড়িতে করা? এটা বাড়িতেই করা। তো ওই জন্য এটা মোটামুটি 4-4.5 মাস মতন লেগেছে একটা এপিসোড বানাতে। হ্যাঁ, মানে সব অফিস কমপ্লিট করে তারপর ঠিক আছে। যখন অফিসেরই কথাবার্তা এলো, তোমার জোট্রপ অ্যানিমেশন স্টুডিও, এটা তুমি কো-ফাউন্ডার, রাইট? এটা কিভাবে তৈরি হলো আর কে কে আছে আর কি কি এর ভিশন রয়েছে? আমি অ্যানিমেশন ইন্ডাস্ট্রিতে মোটামুটি ধরো আমার অনেক বছরই হয়ে গেল। আমি একটা কোম্পানিতে কাজ করতাম, ডিকিউ এন্টারটেনমেন্ট বলে, ওখানে প্রায় 10 বছরের মতন কাজ করেছি। কাজ করার পর ওই একটা নিজের কিছু একটা বানাতে হবে, মানে কোম্পানি বলছি না, মানে নিজের কিছু একটা সিরিজ হোক বা মুভি হোয়াট এভার। তো একটা আইডিয়া ছিল, একটা আইপি ডেভেলপ করছিলাম সেই সময়, লিটল ভোলা বলে, মানে শিবের একটা ছোট বাচ্চা দিয়ে অন্য টাইপের একটা গল্প, মাইথোলজি রিলেটেড নয়। তো সেইটা ডেভেলপ করছিলাম আমি, আর আরও আমার 5-7টা বন্ধু ছিল আর কি, সবাই মিলে, ডিকিউতেই কাজ করে তারা, সবাই মিলে প্রচণ্ড দিন রাত্রি জেগে টেগে হ্যাঁ করে অনেকভাবে ওই কাজটা করা হয়েছিল। তো উদ্দেশ্য ছিল যে এটা একটা টিভি সিরিজে কনভার্ট হবে। তো সেই জন্য একটা জায়গায় বসে কাজ করতে হবে, মানে অফিস করে এটা করে টাইম পাচ্ছিলাম না, সেই জন্য একটা ছোটো কোম্পানি একটা ফর্ম করা হয় আমাদের।
ছোট্ট একটা সেট আপের মধ্যেই ওই সবাই মিলে রাত্রেবেলায় কাজ করতাম, সকালে অফিস করতাম, রাত্রেবেলায় ওটা করতাম। তারপরে অফিসটা ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে শুধু ওইটার উপরই ডেডিকেটেড ছিলাম। কতজন স্টাফ রয়েছে? স্টাফ এখন প্রায় 40+ এরকম আছে আর কি। 40 প্লাস প্লাস তোমরা কো-ফাউন্ডার মিলিয়ে এখন জোট্রপ অ্যানিমেশন স্টুডিও চলছে, বিদেশেরও কাজ চলছে। এক্স্যাক্টলি। তো কো-ফাউন্ডার মানে যারা কো-ফাউন্ডার তারা হলো আমার বন্ধু বান্ধবী, একসাথেই কাজ করতাম সব, ওরা সবাই মিলেই। মেন উদ্দেশ্য হলো একটা আইপি বানানো ছিল আর কি, এখনো সেটাই আছে, কিন্তু একটু টাইম লাগে আর কি সবকিছুতেই। তো এখন ইনিশিয়ালি আমরা আউটসোর্সের কাজগুলোই করছি এবং আইপি গুলো চলছে কাজ এখন। তোমার কাজের মধ্যে আমি দেখেছি যে 2D অ্যানিমেশন আমরা যেটা দেখতে পাচ্ছি বাসাতে, তুমি তো টেকনিক্যালি আরো ভালো বলতে পারবে, 2D অ্যানিমেশন কিন্তু ফিল লাগছে ওটা 3D। তারপরে আমি দেখলাম যে তোমার নেক্সট প্রজেক্ট যেটা এখন কাজ চলছে সেটা হচ্ছে মাঙ্কি অ্যান্ড ডেমন, যেটা আমার চোখে লাগছে 3D। এবার তুমি কোনটাতে, মানে যদি একটা স্টাইল কাজ করতে হয় তোমাকে, তুমি কোন স্টাইলে কাজ করবে, 2D 3D না হাইব্রিড, কোনটা তোমার পার্সোনাল পছন্দ? দেখো এইটা অ্যানিমেশন 2D 3D স্টপ মোশন এটা ফ্যাক্টর না। একটা স্টোরি, সেই স্টোরিটা যেই টাইপের স্টোরিটাকে বলার জন্য যে ধরনের একটা ফিল, যে ধরনের মিডিয়ামটা লাগবে বেসিক্যালি, সেই মিডিয়ামটা ইউজ করার জন্য যা খুশি ইউজ করতে পারি। মানে সেটা 2D 3D ওরকম ফ্যাক্টর না। যেরকম ধরনের গল্প হয়, এই যে মাঙ্কি অ্যান্ড ডিমান্ডে যেটা বলছো, এই ক্ষেত্রে 3Dটা ইউজ করেছি কারণ এটা 3Dতে একটু মানে আমি ফ্রিডমটা পাবো আর কি, করতে অনেক কিছু করতে পারবো আর কি বেসিক্যালি। বাসার ক্ষেত্রে যেটা ছিল, 3Dতে পুরোটা করতে গেলে ওই ধরো অত ডিটেলে ব্যাকগ্রাউন্ড 3Dতে করা ইম্পসিবল, মানে আমার জন্য তো ইম্পসিবল। বড় স্টুডিওতে কাজ ছিল ওখানে বাসাতে, ওটাতে হ্যাঁ বাসাটা অ্যাকচুয়ালি 3D 2D ব্লেন্ড করে, যেহেতু মানে ফার্স্টে কাজটা শেষ করার জন্য একটা প্ল্যান তো করতে হয়, মানে শুরু করবো ওটাকে তো শেষ করতে হবে একটা জায়গায় গিয়ে। তো সেই প্ল্যানটার জন্য মেনলি দেখছিলাম যে যদি পুরোটা 2Dতে করতে যাই আমার অনেক সময় লাগবে, প্লাস আমি অতটা স্কিলডও নয় যে পুরো একদম 2Dতে খুব সুন্দর করে নামাতে পারবো আর কি, এই আউটপুটটা দিতে পারবো। সেই জন্য কিছু কিছু জিনিস 3Dতে ইউজ করা হয়েছে, যেরকম ক্যারেক্টারগুলো একটা বেসিক মডেল ছিল, ওটা 3Dতে অ্যানিমেট করা, মানে একটা ফ্ল্যাট চোখ নাক মুখ নেই, চুল নেই, ইয়ে নেই, ড্রেস নেই কোনো, তো ওইটা একটা বেসিক বডি মুভমেন্টগুলো করে নিয়েছি। তারপর 2Dতে এসে ওই চোখ নাক চুল প্যান্ট শ্যাডো বেসিক্যালি, তো এইগুলো 2Dতে করেছি আর কি। তো সেই জন্য ওটা 2D লাগছে আরো বেশি। আগামী 5 বছরে তুমি বা জোট্রপ তুমি নিজেকে কোথায় দেখতে চাইছো, আমার কি দেখতে পাবো আমরা? 5 বছরের কোনো প্ল্যান নেই, তবে নেক্সট প্ল্যানটা হলো একটা মুভি বানানোর আর কি, কোনো একটা ফিল্ম ফুল লেন্থ ফিচার একটা বানানোর একটা ইচ্ছা আছে। ওটা স্ক্রিপ্টটা লিখছি বেসিক্যালি এখন, নিজেরই গল্প একটা। এবার এই পার্টটা অ্যানিমেশন বানানো প্ল্যানিংটা হলো ইজি পার্ট, সব থেকে টাফ পার্টটা হলো ফাইন্যান্সের জোগাড় করা আর কি, যে ওটাকে প্রডিউস করবে বা ওটাকে। ইন্ডিয়াতে যে মানে মেন হলো ফাইন্যান্সের ধারণা যে ইন্ডিয়াতে অ্যানিমেটেড মুভি চলবে, কিন্তু চলে। বিদেশি মুভিগুলো প্রচুর বিজনেস করে আমাদের এখানে এসে বিজনেস করে, মানে পিক্সার, ডিজনি, হোয়াটএভার সবগুলো কিন্তু ভালো চলে এখানে, আর প্রচুর লোক দেখতেও যায়। আমাদের মেন প্রবলেম হলো আমরা বানাচ্ছি না। কেউ যদি একটা বানায়, একটা এক্সাম্পল যদি সেট হয়ে যায়, আমার আশা করা যায় যে পরবর্তীতে এরকম সিনেমা তৈরি হতে থাকবে। তুমি পিক্সার বা ডিজনিতে হেড করো, পুরোটাই তোমার কাছে ফাইন্যান্সিয়াল সমস্ত কিছু সাপোর্ট রয়েছে, তাহলে তুমি কি বানাতে চাও? দেখো মানে সেটা যেটাই হোক, পিক্সার হোক, ডিজনি হোক, জোট্রপ হোক, আমি বানাতে চাই হলো দেশের কন্টেন্ট, আমাদের ইন্ডিয়ান অডিয়েন্সের জন্য বানাতে চাই, ইন্ডিয়ান গল্পগুলো বলতে চাই। ঠিক আছে, আগে নিজের দেশকে ক্যাটার করি, তারপর বাইরের লোককে নিয়ে ভাবা যাবে। এখনকার এই মুহূর্তে কার কার কাজ তোমার ভালো লাগে? তুমি বাইরেরও বলতে পারো, আর এখানকার ইন্ডিয়ার যদি বলি তাহলে কার কাজ ভালো লাগে? কাজ অনেক ভালো লাগে। তোমার সুরেশ আরিয়াত বলে একজন আছেন, উনি আছেন। বৈভব আছে, উপমান্যু বলে একজন আছেন, ও এখন একটা মুভিও বানাচ্ছে ইনফ্যাক্ট, হ্যাঁ, এয়ারলুম বলে। দেবজ্যোতি সাহা বলে একটা ছেলে আছে, ও খুব ভালো কাজ করছে এখন, কিছু মিউজিক ভিডিওসে কাজ করছে, প্রচন্ড ক্রিয়েটিভ কাজ করে ছেলেটা। তো এদের কাজ আছে। বাসার আমরা কি কোনো সিরিজ বা কোনো কিছু এর এক্সটেনশন পার্ট কিছু দেখতে পাবো আমরা? একটা প্ল্যান আছে, মানে বাসা নিয়ে একটা সিরিজ, ওই সেম দুই ভাইয়ের গল্প, যেরকম বাসার মধ্যে বিভিন্ন জিনিস করে বেড়াচ্ছে, ওরকম একটা 10টা গল্পের একটা সিরিজ, একটা প্ল্যান তো আছে, মানে তার মধ্যে 10টা গল্প তো লেখাই আছে। যারা আমাদের এখন ভিউয়ার্স রয়েছে, দর্শক কিন্তু স্টুডেন্ট,
তাদের জন্য কি সাজেশন দেবে যে একজন অ্যানিমেটর হতে গেলে এই মাথার মধ্যে থাকলে তবে তার অ্যানিমেটর হওয়া উচিত? স্টুডেন্টদের জন্য মেনলি ফার্স্টেই আমি বলবো যে ড্রয়িংটা একটু জানাটা দরকার আমাদের অ্যানিমেশন ফিল্ডে। যারা আঁকতে ভালোবাসে, যারা পেন্টিং এই রিলেটেড কাজ করে বা ইচ্ছে আছে ইন ফিউচার, অ্যানিমেশনটা তাদের খুব একটা ভালো একটা অপশন। শুধুমাত্র এমটাকে যে আমি এটাতে একটা ফাইন্যান্সিয়ালি করার জন্য করছি ওটা না, এটা একটা আর্ট ফিল্ড বেসিক্যালি। তো ওটাকে শেখার হিসাবেই আসতে হবে, প্রচণ্ড ডেডিকেশন লাগে এটার পিছনে। মানে আর 5টা চাকরিতে যেরকম ডাক্তার, ইঞ্জিনিয়ারিং হোক, ওর থেকেও বেশি লাগে ডেডিকেশন এটাতে, প্রপারভাবে যদি শিখতে চাও অ্যানিমেশন। তো সিরিয়াসলি করতে হবে জিনিসটা, প্রচণ্ড প্র্যাকটিস করতে হবে। এখন যারা এইচএস পড়ছে তাদের কি কোনো আলাদা করে লাইন রয়েছে, না কিভাবে তার প্র্যাকটিসটা করবে কিভাবে? বললাম যে ইউটিউবে প্রচুর টিউটোরিয়াল আছে, এখন ঘরে বসেও অ্যানিমেশন শিখতে পারবে তুমি, ঠিক আছে? প্রচুর অ্যাভেলেবেল আছে, ইভেন অনলাইন কোর্সেস আছে যেগুলো ধরো পুরো একদম ইনিশিয়াল স্টেজ থেকে একদম প্রফেশনাল অবধি শেখায় আর কি তারা, এবং ভালো খুব। তো আমার মনে হয় ইনস্টিটিউট শেখার থেকে ওইখানে শেখাটা বেটার। সফটওয়্যার বলতে আমি সবগুলো তো বলা ইন্ডাস্ট্রিতে বলা সম্ভব নয়, তুমি আমাকে বাসা আর মাঙ্কি এন্ড দ্য ডেমনটাই বলো, তাহলে মোটামুটি লোক বুঝতে পারে। জেনারেলি ব্লেন্ডারেই করা আর কি, ব্লেন্ডারই। হ্যাঁ, আমাকে প্রচুর লোকে কমেন্ট করে যে দাদা কোন সফটওয়্যার ইউজ করেছো, কোন সফটওয়্যার। অ্যাকচুয়ালি সফটওয়্যার ইজ জাস্ট আ টুল আর কি। মানে তুমি যদি অ্যানিমেশনটাকে প্রপারলি পারো, যে কোনো সফটওয়্যার দিয়ে করা যাবে। তুমি কিসে ইন্সপায়ার্ড হও? আমি সব দেখে ইন্সপায়ার্ড হই, মানে আমি ইন্সপিরেশনে কোনো পার্টিকুলার একটা নেই, যা দেখি তোমার সাথে কথা বলছি তোমাকে দেখো ইন্সপায়ার হচ্ছি এখন, মানে সব, মানে কোনো পার্টিকুলার কিছু নেই। ধন্যবাদ অনির্বাণকে আমাদের দ্য ডিজাইন পডকাস্টে আসার জন্য। আগামী দিন অনেক শুভ হোক। আর আমি জানতে চাইবো ওর কাছ থেকে যে এখানে যদি দ্য ডিজাইন পডকাস্টে যদি কারো ইন্টারভিউ দেখতে চাই, তাহলে কোন গেস্টকে ও সাজেস্ট করবে? তোমরা যেটা করছো খুব ভালো কাজ করছো। অ্যাকচুয়ালি এদের যারা ইন্টারভিউ নাও তোমরা, প্রপার আর্টিস্টদের আর কি, এদের ইন্টারভিউগুলো নেওয়াটা উচিত। লোকে জানা উচিত যে এদের কাজটা কতটা ভ্যালুয়েবল আর কি। তো তোমরা যেটা করছো ওটা একদম পারফেক্ট আছে, তো এই ধরনের লোকগুলোকেই করে যাও। ঠিক আছে।